আসসালামু আলাইকুম। আজকে আমাদের পড়ার টপিক নিউরোট্রান্সমিশন অ্যান্ড নিউরোট্রান্সমিটার। তো প্রথমে আমরা নার্ভাস সিস্টেম সম্পর্কে জানবো। নার্ভাস সিস্টেম দুই রকম, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে ব্রেন এবং স্পাইনাল কর্ড, এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেমের মধ্যে আছে সোম্যাটিক এবং অটোনমিক। অটোনমিকের মধ্যে আবার আছে তিন ধরনের: অ্যাড্রেনার্জিক, কোলিনার্জিক এবং পিউরিনার্জিক। পিউরিনার্জিকটা আমরা সাধারণত জিআইটির নিজস্ব একটা নার্ভাস সিস্টেম আছে, যেটাকে আমরা বলি এন্টেরিক নার্ভাস সিস্টেম, সেটাকে পিউরিনার্জিক বলা হয়। এটা পিউরিনার্জিক সেটা হচ্ছে নন অ্যাড্রেনার্জিক অর নন কোলিনার্জিক। তো অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা আমরা দেখছি, অটোনমিক নার্ভাস সিস্টেমে তিনটা কম্পোজিশন থাকে, মেনলি তিনটা পার্ট থাকে, তিনটা অংশ থাকে, বা তিনটা অংশ নিয়ে অটোনমিক নার্ভাস সিস্টেমটা গঠিত। নার্ভ আছে, গ্যাংলিয়া আছে এবং প্লেক্সাস আছে। আচ্ছা, দে ইনারভেট হার্ট, ব্লাড ভেসেলস, গ্ল্যান্ড, ভিসেরা, স্মুথ মাসল। এই অটোনমিক নার্ভাস সিস্টেমগুলো কোথায় কোথায় আছে? হার্টের মধ্যে ইনারভেট, হার্টের মধ্যে ঢুকে আছে, ব্লাড ভেসেলসের মধ্যে আছে, গ্ল্যান্ডসের মধ্যে আছে, ভিসেরার মধ্যে আছে, এবং স্মুথ মাসল এবং স্মুথ মাসলের মধ্যে আছে। এবং এগুলো সবগুলো মিলে কি রেগুলেট করে? কন্ট্রাকশন আর রিল্যাক্সেশন অফ স্মুথ মাসল। স্মুথ মাসলের মধ্যে থেকে স্মুথ মাসলের কন্ট্রাকশন রিল্যাক্সেশনটা নিয়ন্ত্রণ করে। এক্সোক্রাইন অ্যান্ড সাম এন্ডোক্রাইন সিক্রেশনটা নিয়ন্ত্রণ করে। কিছু এক্সোক্রাইন গ্ল্যান্ড, কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশনটা নিয়ন্ত্রণ করে। হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন এটা নিয়ন্ত্রণ করে। সার্টেন মেটাবলিক প্রসেস, কিছু মেটাবলিক প্রসেসকে কন্ট্রোল করে, যেমন গ্লুকোজ ইউটিলাইজেশনটাকে কন্ট্রোল করে। আচ্ছা, এরপর অ্যাড্রেনার্জিক বা সিম্প্যাথেটিক ফাইবার সম্পর্কে আমরা দেখব, এবং কোলিনার্জিক বা প্যারাসিম্প্যাথেটিক ফাইবার সম্পর্কে আমরা জানবো। এটা একটু এখানে একটু মনোযোগ দিতে হবে। তো অ্যাড্রেনার্জিক বা সিম্প্যাথেটিক ফাইবার যেগুলো, সেগুলো হচ্ছে মেনলি প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার থেকে আসে, যেটাকে আমরা বলি থোরাকোলাম্বার আউটফ্লো। সেই থোরাকোলাম্বার আউটফ্লোটা কি? থোরাসিক 1, 2, 3, 4 এভাবে থোরাসিক 12 পর্যন্ত, এবং তার সাথে লাম্বার 1 এবং লাম্বার 2, কোনো কোনো ক্ষেত্রে লাম্বার 3ও কাউন্ট হয়। এখান থেকে ফাইবারগুলো আসবে, অ্যারাইজ হবে স্পাইনাল কর্ডের এখানে সেগমেন্টগুলো থেকে, মানে থোরাসিক 1 থেকে লাম্বার 2 বা লাম্বার 3 পর্যন্ত সেগমেন্টগুলো থেকে সিম্প্যাথেটিক ফাইবারগুলো, প্রি গ্যাংলিয়ন সিম্প্যাথেটিক ফাইবারগুলো অ্যারাইজ করবে। এরপরে এরা অ্যারাইজ করে এটা বের হয়ে আসবে। কোথা থেকে বের হয়ে আসবে? আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে স্পাইনাল কর্ড এবং ব্রেন, এখান থেকে বের হয়ে আসবে, মানে স্পাইনাল কর্ড থেকে বের হয়ে আসবে। থোরাকোলাম্বার আউটফ্লো হয়ে স্পাইনাল কর্ড থেকে বের হয়ে আসবে। বের হয়ে আসলো, বের হয়ে আসার পর এটা থোরাসিক এবং লাম্বার স্পাইনাল নার্ভটাকে ক্রস করে চলে আসবে। আমরা যেহেতু থোরাকোলাম্বার আউটফ্লো করছে, তাহলে স্পাইনাল নার্ভ থেকে থোরাসিক এবং লাম্বার স্পাইনাল নার্ভ হয়ে তারপরে এরা বের হয়ে আসবে। বের হয়ে আসার পর একসময় টার্মিনেট করবে। কোথায় টার্মিনেট করবে বা শেষ হয়ে যাবে? এরা প্যারাভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়নিক চেইনে এসে শেষ হয়ে যাবে। সেখান থেকে পোস্ট গ্যাংলিয়নিক ফাইবারটা অ্যারাইজ করবে, এবং এখানে ভিসেরাল যে স্ট্রাকচারগুলো আছে, থোরাক্সের, অ্যাবডোমেনের, হেড নেকের এই ভিসেরাল স্ট্রাকচারগুলোতে সাপ্লাই দেবে। আর কিছু আদার সিম্প্যাথেটিক নার্ভ আছে, সেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ, যেটা হচ্ছে প্রি গ্যাংলিয়নিক ফাইবার্স টার্মিনেট ইন দ্য প্রিভার্টিব্রাল গ্যাংলিয়া এবং সিলিয়াক. Their most postganglionic fiber supply smooth muscles of the grand and abdominal and pelvic viscera. তাহলে জিনিসটার সারমর্ম কি দাঁড়ালো? অ্যাড্রেনার্জিক বা সিম্প্যাথেটিক নার্ভ ফাইবার থোরাসিক 1 থেকে লাম্বার 2 অথবা লাম্বার 3 বা থোরাকোলাম্বার আউটফ্লো থেকে এটা অ্যারাইজ করলো, মানে প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার থেকে অ্যারাইজ করলো। অ্যারাইজ করার পর এটা থোরাসিক লাম্বার স্পাইনাল নার্ভের মাধ্যমে সিএনএস থেকে বের হয়ে আসবে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের থেকে বের হয়ে আসবে। বের হয়ে আসার পরে কিছু ফাইবার হচ্ছে প্রি ভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়নিক চেইন তৈরি করবে, এখানে এসে টার্মিনেট করবে, দিয়ে আলটিমেটলি এটা পোস্ট গ্যাংলিয়নিক এখান থেকে অ্যারাইজ করবে এবং ভিসেরা এবং গ্ল্যান্ডে সাপ্লাই দেবে। আর কিছু কিছু ফাইবার থাকবে যেটা হচ্ছে এরা হচ্ছে প্রি ভার্টিব্রাল গ্যাংলিয়া তে টার্মিনেট করবে এবং এখানে সাপ্লাই দিবে স্মুথ মাসল অফ দ্য গ্ল্যান্ড, অ্যাবডোমিনাল এবং পেলভিক ভিসেরাতে সাপ্লাই দিবে। আশা করি জিনিসটা বোঝা গেছে। কোলিনার্জিক বা প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, যেটা কোলিনার্জিক বা প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, এটাও একইভাবে অ্যারাইজ করবে মিড ব্রেন, মেডুলায়,
এটা মিড ব্রেন, মেডুলা এবং স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4 পর্যন্ত। স্যাক্রাল 2 পর্যন্ত স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4 পর্যন্ত এবং মিড ব্রেন এবং মেডুলা থেকে অ্যারাইজ করবে ফাইবারগুলা। যে ফাইবারটাকে আমরা বলবো প্রি গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবার, এটা এখান থেকে অ্যারাইজ করবে। এরপরে এটা সিএনএস থেকে বের হয়ে আসবে, মানে সিএনএস ত্যাগ করে আসবে। কিভাবে সিএনএস ত্যাগ করে আসবে? ক্রেনিয়াল নার্ভ, মানে ক্রেনিয়াল নার্ভ বলতে ক্রেনিয়াল নার্ভ 3, 7, 9 এবং 10 এবং 3rd and 4th স্যাক্রাল রুট এর মাধ্যমে সিএনএস থেকে বের হয়ে আসবে। বের হয়ে আসার পর এটা দুই ধরনের দুইভাবে টার্মিনেট করবে। একটা হচ্ছে এরা গ্যাংলিয়নিক সেলে টার্মিনেট করবে বা গ্যাংলিয়নিক সেলে ডিস্ট্রিবিউটেড হবে, মানে ইনারভেটেড অর্গানের ওয়ালের মধ্যে এগুলো ঢুকে যাবে এবং কিছু অংশ আছে বাকিগুলো যেটা হচ্ছে আউটসাইড অফ দ্য অর্গান ইনারভেটেড ফোর গ্যাংলিয়ন এর প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে টার্মিনেট করবে। মানে কোলিনার্জিক বা প্যারাসিম্প্যাথেটিক ফাইবার প্রি গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবার অ্যারাইজ ফ্রম দ্য মিড ব্রেন মেডুলা এবং স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4 স্পাইনাল নার্ভ থেকে অ্যারাইজ করার পর এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বের হয়ে আসবে। কিসের মাধ্যমে বের হয়ে আসবে? ক্রেনিয়াল নার্ভ দিবে। ক্রেনিয়াল নার্ভ 3, 7, 9, 10 এবং 3rd and 4th স্যাক্রাল রুট থেকে এরা রুট হয়ে এরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে বের হয়ে আসবে। বের হয়ে আসার পর এরপরে টার্মিনেট করবে। টার্মিনেট দুইভাবে হবে। একটা হচ্ছে কিছু ফাইবার এগুলো হচ্ছে গ্যাংলিয়নিক সেলে টার্মিনেট করবে, যেগুলো ডিস্ট্রিবিউটেড আবার হবে কিছু ইনারভেটেড অর্গানে, অল অফ দ্য কিছু ইনারভেটেড অর্গানে। আর বাকি অংশটা টার্মিনেট করবে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়াতে, যেটা আবার কোথায় লোকেটেড থাকে? যেটা হচ্ছে 4টা গ্যাংলিয়নের মধ্যে, অর্গান ইনারভেটেড কিছু 4টা গ্যাংলিয়নের মধ্যে থাকবে এটা। আচ্ছা আরেকবার বলি, অ্যাড্রেনার্জিক বা সিম্প্যাথেটিক ফাইবার প্রথমে প্রি গ্যাংলিয়নিক সিম্প্যাথেটিক ফাইবার, মানে হচ্ছে আমরা থোরাকো লাম্বার আউটফ্লো যেটা বলছি, থোরাসিক 1 থেকে লাম্বার 2 অথবা লাম্বার 3 এখান থেকে অ্যারেজ করার পরে থোরাসিক লাম্বার স্পাইনাল নার্ভের মাধ্যমে সিএনএস থেকে বের হয়ে আসলো। আসার পরে দুই ধরনের ফাইবার দেবে। একটা হচ্ছে কিছু ফাইবার আছে যারা টার্মিনেট করবে পি ভার্টিব্রাল গ্যাংলিয়াতে এবং এরা হচ্ছে স্মুথ মাসল অফ দ্য গ্ল্যান্ড, অ্যাবডোমিনাল এবং পেলভিক ভিসেরা যেসব আছে সেখানে সাপ্লাই দিবে। আর কিছু ফাইবার আছে এরা হচ্ছে প্যারাভার্টিব্রাল সিম্প্যাথেটিক গ্যাংলিয়নিক চেইন টার্মিনেট করবে এবং পোস্ট গ্যাংলিয়নিক এখান থেকে অ্যারাইজ করবে, পোস্ট গ্যাংলিয়নিক চেইন অ্যারাইজ করবে এবং এরা ভিসেরা গ্ল্যান্ডে সাপ্লাই দেবে। আচ্ছা, আর প্যারাসিম্প্যাথেটিক বা কোলিনার্জিক সেটা হচ্ছে মিড ব্রেইন, মেরুলা, স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4, মানে প্রি গ্যাংলিয়নিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবার সেগুলো হচ্ছে মিড ব্রেন, মেরুলা এবং স্যাক্রাল 2 থেকে স্যাক্রাল 4 থেকে অ্যারাইজ করার পর এরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে ক্রেনিয়াল নার্ভ 3, 7, 9, 10 এবং স্যাক্রাল রুট 3, 4 এর মাধ্যমে সিএনএস থেকে বের হয়ে আসবে। আসার পরে এরা দুই ধরনের ফাইবার দেবে। একটা হচ্ছে কিছু ফাইবার আছে যারা গ্যাংলিয়নিক সেলে ইনারভেটেড অর্গানের ওয়ালে ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, বাকি অংশগুলো হচ্ছে আউটসাইড দ্য অর্গান ইনারভেটেড ফোর গ্যাংলিয়ন প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়তে টার্মিনেট করবে। এই তো। আচ্ছা, এরপর আমরা দেখব নন অ্যাড্রেনার্জিক এবং নন কোলিনার্জিক, যেটাকে আমরা পিউরিনার্জিক বলছি বা এন্টেরিক নার্ভাস সিস্টেম বলছি। এটা কি? It is a large and highly organized collection of neurons located in the wall of GIT এর ওয়ালে থাকে, এই জন্য এটাকে এন্টেরিক নার্ভাস সিস্টেম বলা হয়। ইট ইনক্লুডস, এখানে দুই ধরনের প্লেক্সাস থাকে, একটা হচ্ছে মাইন্ট্রিক প্লেক্সাস, একটা হচ্ছে মেসনাস প্লেক্সাস সাবমিউকোসার মধ্যে থাকে আর মাইন্ট্রিক প্লেক্সাস মাসলের মধ্যে থাকে। মিসনাস প্লেক্সাসকে সাবমিউকোসাল প্লেক্সাস অনেক সময় বলা হয়, সাবমিউকোসা থাকে, আর মাইন্ট্রিক প্লেক্সাস মাসলে থাকে। আচ্ছা, though it is connected to the central nervous system by parasympathetic and sympathetic fiber but can function autonomously, এটা সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক ফাইবারের সাথে সিএনএস এর মাধ্যমে কানেক্টেড থাকে, কিন্তু এটার ফাংশনটা অটোনমিক। ইট ক্যান কানেক্ট সিক্রেটরি সেল of the mucosa and motility of the GIT, এটা মোটিলিটি অফ জিআইটির মোটিলিটিটাকে কন্ট্রোল করতে পারে এবং মিউকোসার যে সিক্রেটরি যে সেলগুলো আছে সেগুলো সিক্রেশনটাকে কন্ট্রোল করে। আচ্ছা, এখানে কিছু নিউরোট্রান্সমিটার আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে অ্যাসিটাইলকোলিন আছে, নরএড্রেনালিন আছে, সেরোটোনিন আছে, জিএবিএ, গাবা, মানে জিএবিএ এর পূর্ণরূপটা হচ্ছে গামা অ্যামিনো বিউটারিক অ্যাসিড। এরপরে ক্যালসিটোনিন, জিন রিলেটেড পেপটাইড আছে, কিছু সিসিকে আছে, সিসিকে মানে হচ্ছে কোলেসিস্টোকাইনিন, এনকেফালিন আছে, গ্যাস্ট্রিক রিলিজিং পেপটাইড কিছু আছে, নিউরোপেপটাইড
ওয়াই আছে, সাবস্টেন্স পি আছে, ভ্যাসোঅ্যাক্টিভ ন্যাশনাল পেপটাইড আছে। আচ্ছা, এরপরে আমরা পার্থক্য দেখব। কিসের পার্থক্য দেখব? সোম্যাটিক এবং অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে পার্থক্য। সোম্যাটিক হচ্ছে সোম্যাটিকের সিস্টেমটা ভলেন্টারি এবং অটোনমিকের সিস্টেমটা হচ্ছে ইনভলেন্টারি। অটোনমিক আমরা কন্ট্রোল করতে পারি না, সোম্যাটিককে কন্ট্রোল করতে পারি। সোম্যাটিক নার্ভাস সিস্টেম কোথায় কোথায় সাপ্লাই দিচ্ছে? স্কেলেটাল মাসলে সাপ্লাই দিচ্ছে, বডি অফ দ্য হোল বডি ওয়াল, যেখানে যেখানে স্কেলেটাল মাসল আছে সেখানে সাপ্লাই দেবে। অটোনমিকটা হচ্ছে স্মুথ মাসল, হার্ট, ব্লাড ভেসেলস, আদার ভিসেল যে অর্গানগুলো আছে সেখানে সাপ্লাই দিচ্ছে। যদিও হার্টে একটা স্পেশাল অটোনমিক নার্ভাস সিস্টেম, যাই হোক হার্টে আচ্ছা জাংশন সিস্টেম আছে। সিনাপস আর লোকেটেড ইন্টায়ারলি উইথিন সেরেব্রোস্পাইনাল অ্যাক্সিস। সোম্যাটিক নার্ভাস সিস্টেমে দেখা যায় যে এদের সেরেব্রোস্পাইনাল অ্যাক্সিসের ভিতরে সিনাপসটা দেখা যায়। আর অটোনমিক নার্ভাস সিস্টেমে দেখা যায় যে সিনাপস অকার ইন দ্য গ্যাংলিয়া, হ্যাঁ, সেরেব্রোস্পাইনাল অ্যাক্সিসের বাইরে হয়, মানে গ্যাংলিয়াতে হয়। সিনাপসিস অকার ইন দ্য গ্যাংলিয়া দ্যাট আর এন্টায়ারলি আউটসাইড দ্য সেরেব্রোস্পাইনাল গ্যাংলিয়া। আচ্ছা, এরপর সোম্যাটিক নার্ভাস সিস্টেম সোম্যাটিক যে নার্ভগুলো আছে সেগুলো হচ্ছে মাইলিনেটেড হয়, আর অটোনমিক নার্ভাস সিস্টেমগুলো মাইলিনেটেড হয় না। সোম্যাটিক নার্ভাস সিস্টেমে হচ্ছে প্লেক্সাস ফর্মেশন করে না, অটোনমিক নার্ভাস সিস্টেম প্লেক্সাস ফর্মেশন করে। সোম্যাটিক নার্ভাস সিস্টেম যদি ইন্টারাপ্টেড করা হয় তাহলে মাসলগুলা, স্কেলেটাল মাসল যেগুলো আছে সেগুলো প্যারালাইসিসড হয়ে যাবে অথবা অ্যাট্রোফাইড হয়ে যাবে। আর অটোনমিক নার্ভাস সিস্টেমে যদি ইন্টারাপ্টেড হয় তাহলে স্মুথ মাসল এবং গ্ল্যান্ডস জেনারেলি শোস সাম অফ দ্য লেভেল অফ স্পন্টেনিয়াস অ্যাক্টিভিটি। হ্যাঁ, এরা কিছু লেভেল পর্যন্ত স্পন্টেনিয়াস অ্যাক্টিভিটি দেখাবে। আচ্ছা, neurotransmitter and neurotransmission. Neurotransmitter definition taken. Neurotransmitter is a chemical substance which is released from the nerve ending into the synaptic cleft or neuroeffector junction and transmit nerve impulse from one neuron to another neuron or neuron to neuromuscular neuroeffector junction. তাহলে নিউরোট্রান্সমিটারটা কি? নিউরোট্রান্সমিটার হচ্ছে এমন একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা অবশ্যই নার্ভ এন্ডিং থেকে রিলিজ হবে এবং এটা সিন্যাপটিক ক্লেফটের মধ্যে আসলো অথবা সিন্যাপটিক ক্লেফটের মধ্যে আসবে অথবা নিউরো ইফেক্টর জাংশনের মধ্যে আসবে, এবং এই যে আসলো এবং ওখান থেকে প্রি সিন্যাপটিক নিউরন থেকে পোস্ট সিন্যাপটিক নিউরনে সিগন্যালটা ট্রান্সমিট করবে, যার ফলে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে সিগন্যাল চলে যাবে, বা নিউরো ইফেক্টর একটা নিউরন থেকে আরেকটা নিউরো ইফেক্টর জাংশনে সিগন্যালটা চলে যাবে। এটা হচ্ছে নিউরোট্রান্সমিটার, আর এই প্রসেসটা হচ্ছে নিউরোট্রান্সমিশন। তাহলে নিউরোট্রান্সমিটার ইজ এ কেমিক্যাল সাবস্টেন্স হুইচ ইজ রিলিজড ফ্রম দ্য নার্ভ এন্ডিং ইনটু দ্য সিন্যাপটিক ক্লেফট অর neuroeffector junction and transmit nerve impulse from one neuron to another neuron or neuron to neuroeffector junction. আচ্ছা, নিউরোট্রান্সমিটারের কিছু ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়া অবশ্যই ফলো করতে হবে, যদি না করে সেটাকে আমরা নিউরোট্রান্সমিটার বলবো না। তো নিউরোট্রান্সমিটারগুলো অবশ্যই একটা প্রিকারসার থেকে তৈরি হতে হবে, অবশ্যই একটা প্রিকারসার থেকে তৈরি হতে হবে। যেমন কোলিন থেকে অ্যাসিটাইল কোলিন তৈরি হয়, নরঅ্যাড্রিনালিন এবং অ্যাড্রিনালিন ডোপামিন থেকে তৈরি হয়। নিউরোট্রান্সমিটার তৈরি হওয়ার জন্য অবশ্যই একটা এনজাইম থাকতে হবে এবং ডিস্ট্রয় হওয়ার জন্য একটা এনজাইম থাকতে হবে। এনজাইম মাস্ট বি অ্যাভেলেবল ফর দ্য সিনথেসিস অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রাকশন অফ নিউরোট্রান্সমিটার মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য নিউরন। নিউরোট্রান্সমিটার অবশ্যই নিউরনের ভিতরে প্রেজেন্ট থাকতে হবে। there must be specific storage site. নিউরোট্রান্সমিটার অবশ্যই একটা স্টোরেজ সাইট থাকতে হবে। on stimulation it must be released from nerve ending, অবশ্যই এটা স্টিমুলেশন পেলে নার্ভ এন্ডিং থেকে রিলিজ হবে। there must be specific receptor, অবশ্যই নিউরোট্রান্সমিটারের স্পেসিফিক রিসেপ্টর থাকতে হবে। there must be specific antagonist, অবশ্যই এদের নিজস্ব অ্যান্টাগনিস্ট থাকতে হবে। The effect of neurotransmitter must be similar to the effect of exogenously administered neurotransmitter or some drug. নিউরোট্রান্সমিটারের যে ইফেক্টগুলো সেটা একই ধরনের ইফেক্ট দিবে, যদি এক্সোজেনাসলি অথবা সাম ড্রাগ নেই তাহলেও একই ধরনের ইফেক্ট দিবে। আচ্ছা, নিউরোট্রান্সমিটার ক্লাসিফিকেশন আমরা করি। ক্লাসিফিকেশন আমরা তিনভাবে করব: সাইট অফ অ্যাকশন, কোথায় কাজ করছে, মোড অফ অ্যাকশন এবং অরিজিন। সাইট অফ অ্যাকশনটা আমরা প্রথমে দেখি, কিছু আছে সেন্ট্রাল, কিছু আছে পেরিফেরাল, কিছু সেন্ট্রাল পেরিফেরাল উভয় হিসেবে কাজ করে। যেমন সেন্ট্রাল পেরিফেরাল উভয় হিসেবে কাজ করে, যে নিউরোট্রান্সমিটারগুলো সেন্ট্রালেও কাজ করে পেরিফেরালে কাজ করে, সেই নিউরোট্রান্সমিটারগুলো আমরা আগে পড়ব। এরকম নিউরোট্রান্সমিটার আছে অ্যাসিটাইলকোলিন, খুবই কমন একটা নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইলকোলিন। এছাড়া আছে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এবং হিস্টামিন। অ্যাসিটাইলকোলিন, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এবং হিস্টামিন, এই চারটা নিউরোট্রান্সমিটার সেন্ট্রালেও কাজ করে, পেরিফেরালেও কাজ করে। এছাড়াও আছে সেন্ট্রালে কাজ করে ডোপামিন, জিএবিএ, গাবা অ্যামিনো বিউটারিক অ্যাসিড, সেরোটোনিন, গ্লাইসিন, অ্যাসপার্টেট, গ্লুটামেট, এন্ডোরফিন, এনকেফালিন ইত্যাদি। আর পেরিফেরালি কাজ করে আমরা যে চারটা দেখলাম, যে অ্যাসিটাইলকোলিন, অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন এবং হিস্টামিন, এই চারটাই। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ভাইভাতে জিজ্ঞেস করে মোড অফ অ্যাকশনের উপর নির্ভর করে নিউরোট্রান্সমিটারের ক্লাসিফিকেশন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
তো মোড অফ অ্যাকশনের উপরে ভিত্তি করে নিউরোট্রান্সমিটার কে আমরা 3 ভাগে ভাগ করেছি। কিছু আছে এক্সাইটটরি, কিছু আছে ইনহিবিটরি, আর কিছু আছে মিক্সড। এক্সাইটটরি মানে যেসব নিউরোট্রান্সমিটারগুলো এক্সাইট করে, নার্ভকে এক্সাইট করে, যেমন অ্যাসপার্টেট এবং গ্লুটামেট। এগুলো হচ্ছে নার্ভকে এক্সাইট করে, অ্যাসপার্টেট এবং গ্লুটামেট। আর ইনহিবিটরি হচ্ছে গাবা এবং গ্লাইসিন, গাবা গ্লাইসিন। আর মিক্সড হচ্ছে অ্যাসিটাইলকোলিন, নরঅ্যাড্রেনালিন এবং ডোপামিন। অ্যাকর্ডিং টু অরিজিন, কোথা থেকে তৈরি হচ্ছে, হ্যাঁ, এর কেমিক্যাল নেচারটার উপর। অ্যাকর্ডিং টু অরিজিনের উপর ভিত্তি করে আমরা অ্যামাইন ডেরিভেটিভে ভাগ করতে পারি, অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভে ভাগ করতে পারি, পেপটাইডে ভাগ করতে পারি, পেপটাইডসে ভাগ করতে পারি, নন পেপটাইডে ভাগ করতে পারি। তো অ্যামাইন ডেরিভেটিভসের মধ্যে কি আছে? অ্যাড্রেনালিন আছে, নরঅ্যাড্রেনালিন আছে, ডোপামিন আছে, সেরোটোনিন আছে, হিস্টামিন আছে। অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভসের মধ্যে আছে গাবা, গ্লাইসিন, অ্যাসপার্টেট, গ্লুটামেট। পেপটাইডসের মধ্যে আছে অপয়েড পেপটাইড, সাবস্টেন্স পি, ভিআইপি, নিউরো পেপটাইড। আর নন পেপটাইডের মধ্যে আছে অ্যাডিনোসিন এবং এনও মানে নাইট্রিক অক্সাইড। আচ্ছা, নিউরোট্রান্সমিশন এবং নিউরোনাল ট্রান্সমিশন, এই প্রসেসটা, মেকানিজমটা একটু লম্বা প্রসেস, এটা আমাদেরকে জানতে হবে, এটা ভাইভাতে জিজ্ঞেস করানোর সময়। আচ্ছা, তো নিউরোট্রান্সমিটারের জন্য এখানে আমাদের দুই ধরনের জিনিস বুঝতে হবে। আচ্ছা, নিউরোট্রান্সমিশন ডেফিনেশনটা কি? প্যাসেজ অফ নার্ভ ইম্পালস অ্যাক্রস দ্য সিন্যাপটিক ক্লেফট অর নিউরোএফেক্টর জাংশন ডিউ টু রিলিজ অফ নিউরোট্রান্সমিটার রিলিজের জন্য একটা নিউরন থেকে আরেকটা নিউরনে সিন্যাপটিক ক্লেফটের মাধ্যমে বা নিউরোএফেক্টর জাংশনের মাধ্যমে যেই নার্ভ ইম্পালসটা পাস করে গেল, প্যাসেজ করে গেল, সেটাই হচ্ছে নিউরোট্রান্সমিশন। এখানে দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে অ্যাক্সোনাল কন্ডাকশন এবং একটা হচ্ছে জাংশনাল ট্রান্সমিশন। অ্যাক্সোনাল কন্ডাকশন এবং জাংশনাল ট্রান্সমিশন, দুটার মধ্যে পার্থক্য আছে, সেটা আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, তার আগে আমরা মেকানিজমটা বুঝবো। অ্যাক্সোনাল কন্ডাকশন মানে হচ্ছে একজনের মধ্যে অ্যাকশন পটেনশিয়াল যেটা হচ্ছে, এখানে মেনলি ডিপোলারেশন হবে এবং রিপোলারেশন হবে, এটা বুঝতে হবে। অ্যাক্সোনাল কন্ডাকশনটা কি? নার্ভ ইম্পালস ইজ ট্রান্সমিটেড বাই অ্যাকশন পটেনশিয়াল। এখানে নার্ভ ইম্পালসটা অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে ট্রান্সমিট করছে। এখানে সিন্যাপটিক ক্লেফট থাকবে না, এখানে সিন্যাপটিক ডিলে হবে না, এখানে নিউরোট্রান্সমিটার লাগবে না। এটা হচ্ছে অ্যাক্সোনাল কন্ডাক্ট করবে, তারের মধ্যে যেরকম ইলেকট্রিক্যাল সিগন্যাল যায় অনেকটা এরকমভাবে যাবে, এটা হচ্ছে অ্যাক্সোনাল কন্ডাকশন। তো এখানে অ্যাকশন পটেনশিয়াল হয় মেনলি। তো অ্যাকশন পটেনশিয়ালটা কীভাবে হয়? এখানে প্রথমে হয় ডিপোলারেশন এবং পরে হয় রিপোলারেশন। ডিপোলারেশনটা হচ্ছে ইনিশিয়াল ফেজ, প্রথম ফেজ, এবং রিপোলারেশন হচ্ছে সেকেন্ড ফেজ। ডিপোলারেশনটা কীভাবে হয়? ডিপোলারেশনটা হচ্ছে একটা নার্ভ ইম্পালস যখন আসার পর নার্ভ ইম্পালসটা যদি যথেষ্ট পাওয়ারফুল না হয় তাহলে বাদ চলে যাবে। একটা থ্রেশহোল্ড লেভেল আছে, এই থ্রেশহোল্ড লেভেলের উপরে যদি যায় নার্ভ ইম্পালসটা, তাহলেই শুধু ইম্পালসটা সামনে অগ্রসর হবে। আর যদি ওই থেকে কম হয় তাহলে ওটা বডি গ্রহণ করবে না বা নিউরন গ্রহণ করবে না। তো একটা নির্দিষ্ট ইম্পালস, নার্ভ ইম্পালস, থ্রেশহোল্ড লেভেলের উপরে নার্ভ ইম্পালস, এটা যখন নার্ভ এন্ডিংয়ের কাছে আসলো, মানে আমি বলতে চাচ্ছি প্রিসিন্যাপটিক নবের কাছে আসলো এবং পোস্টসিন্যাপটিক নব, দুটো অংশ আছে। প্রিসিন্যাপটিক নবের কাছে আসলো, তাহলে সেখানে হবে ডিপোলারাইজেশন। প্রথমে নার্ভ ইম্পালসটা আসার পর ডিপোলারেশন করবে। ডিপোলারেশন হলে কী হবে? আমাদের যেই সোডিয়াম, দুটা চ্যানেল আছে, একটা হচ্ছে ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল, একটা হচ্ছে ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেল। তো ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল সেটা হচ্ছে খুলে যাবে। ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল খুলে গেলে কী হবে? ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল খুলে গেলে এখানে র্যাপিডলি সোডিয়াম ঢুকে যাবে, ইনফ্লো হবে, সোডিয়াম ভিতরে ঢুকবে। র্যাপিড ইনফ্লো অফ সোডিয়াম থ্রু ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেল দিয়ে সোডিয়ামটা র্যাপিডলি ঢুকবে, যেটাকে বলা হয় ডিপোলারাইজেশন। এরপর হবে রিপোলারাইজেশনটা কীভাবে হয়? সোডিয়াম ঢুকতে একটা সময় সোডিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। সোডিয়াম চ্যানেল যখন বন্ধ হয়ে গেলো তখন সোডিয়াম আর ঢুকবে না, তখন পটাশিয়াম চ্যানেলটা খুলে যাবে। পটাশিয়াম চ্যানেলটা খুলে গেলে কী হবে? পটাশিয়ামটা সেলের ভিতরে বেশি আছে, সেলের ভিতর থেকে বাইরে বের হবে। সোডিয়াম সেলের বাইরে বেশি আছে, সেলের বাইরে থেকে ভিতরে ঢুকবে। আর পটাশিয়াম সেলের ভিতরে বেশি আছে, পটাশিয়াম চ্যানেল খুলে গেলে সেলের ভিতর থেকে বাইরে পটাশিয়াম বের হয়ে যাবে। এটা হচ্ছে রিপোলারাইজেশন। সোডিয়াম পটাশিয়াম পাম্প আবার উল্টা। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে রিপোলারাইজেশন। অ্যাক্টিভেটেড সোডিয়াম চ্যানেল যখন ক্লোজ হয়ে গেল তখন পটাশিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে। যখন পটাশিয়াম চ্যানেল ওপেন হবে তখন পটাশিয়ামের আউটফ্লো হবে, ভিতর থেকে বাইরে বেরোয় আসবে ভোল্টেজ গেটেড পটাশিয়াম চ্যানেলের ভিতর দিয়ে। যার ফলে কী হবে? যার ফলে রেস্টিং মোমেন্ট পটেনশিয়াল সেটা হচ্ছে আস্তে আস্তে মাইনাস বাড়তে মাইনাসের দিকে কমতে -90 মিলিভোল্ট হবে। -90 মিলিভোল্ট যখন হবে তখন সেটাকে আমরা বলবো রিপোলারাইজেশন। তখন রিপোলারেশনটা বন্ধ হয়ে যাবে। রিপোলারেশন হতে -90 ভোল্ট হলে তখন রিপোলারেশনটা বন্ধ হবে।
এটা হচ্ছে একজোনাল কন্ডাকশন। আরেকবার বলি, এখানে অ্যাকশন পটেনশিয়ালের মাধ্যমে এই একজোনাল কন্ডাকশনটা হবে। তারের মধ্যে যেরকম ইলেকট্রিক্যাল সিগন্যাল যায় এটা সেরকম। এখানে প্রথমে ডিপোলারাইজেশন হবে, তারপরে হবে রিপোলারাইজেশন। ডিপোলারাইজেশনটা কি? একটা নার্ভ সিগন্যাল, যেটা অবশ্যই একটা প্ল্যাটো লেভেলের থেকে বেশি হতে হবে, পাওয়ারফুল হতে হবে। সে নার্ভ সিগন্যালটা যখন আসবে, নার্ভ ইম্পালসটা যখন আসবে, তখন এ হচ্ছে কি করবে? হচ্ছে ডিপোলারাইজেশন তৈরি করবে। নার্ভ এন্ডিংয়ে ডিপোলারাইজেশন হবে। ডিপোলারাইজেশন মানে সোডিয়াম চ্যানেলটা, ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেলটা খুলে যাবে। ভোল্টেজ গেটের সোডিয়াম চ্যানেল খুলে গেলে বাইরে সোডিয়াম বেশি, সেলের ভিতরে সোডিয়াম কম, যার ফলে বাইরে সোডিয়ামটা সেলের ভিতরে ঢুকবে, র্যাপিডলি ঢুকবে। এটাকে বলা হয় ডিপোলারাইজেশন। এই ডিপোলারাইজেশনটা হতে হতে একটা সময় ডিপোলারাইজেশনটা বন্ধ হয়ে যাবে, তখন সেকেন্ড ফেজে হবে। ইনিশিয়াল ফেজে ডিপোলারাইজেশন হলে এরপর সেকেন্ড ফেজে রিপোলারাইজেশন। রিপোলারাইজেশনটা কি? সোডিয়াম ঢুকে যখন ডিপোলারাইজেশনটা কমপ্লিট, তখন সোডিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে যাবে এবং সাথে সাথে পটাশিয়াম চ্যানেলটা খুলে যাবে। পটাশিয়াম চ্যানেল যখন খুলে যাবে, তখন পটাশিয়াম সেলের ভিতর বেশি আছে, সেলের ভিতর থেকে বাইরে বের হয়ে যাবে, যেটাকে বলে আউটফ্লো অফ দ্য পটাশিয়াম। র্যাপিড আউটফ্লো হবে। র্যাপিড আউটফ্লো অফ দ্য পটাশিয়াম হবে, যার ফলে হচ্ছে ভোল্টেজ গ্রেড পটাশিয়াম চ্যানেল ওপেন হওয়ার কারণে পটাশিয়ামের আউটফ্লো হবে, যার ফলে মানে রেস্টিং মেমোরি যে পোটেনশিয়ালটা সেটা বাড়তে মানে মাইনাস হতে হতে -90 মিলিভোল্ট হবে। যখন -90 মিলিভোল্ট হবে, তখন রিপোলারেশনটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এরপর আমরা দেখব জাংশনাল ট্রান্সমিশন। একজোনাল কন্ডাকশন দেখলাম, এবার আমরা দেখব জাংশনাল ট্রান্সমিশন। জাংশনাল ট্রান্সমিশন অবশ্যই এখানে একটা জাংশন থাকবে। জাংশনটা কি? একটা হচ্ছে প্রিসিন্যাপটিক মেমব্রেন, একটা হচ্ছে পোস্টসিন্যাপটিক মেমব্রেন, বা অনেকে বলে প্রিসিন্যাপটিক নব, পোস্টসিন্যাপটিক নব, অনেকে বলে প্রিসিন্যাপটিক নার্ভ এন্ডিং, পোস্টসিন্যাপটিক নার্ভ এন্ডিং। যাই হোক, তো প্রিসিন্যাপটিক নব এবং পোস্টসিন্যাপটিক নব দুটো জিনিসটা বুঝতে হবে। প্রিসিন্যাপটিক নব আগের অংশ, পোস্টসিন্যাপটিক নব পরের অংশ। আচ্ছা, এখানে কি হবে? এখানে হচ্ছে সিনথেসিস অফ একজন টার্মিনাল। এখানে একজন টার্মিনাল, এখানে সিনথেসিসটা হবে, নিউরোট্রান্সমিটার সিনথেসিসগুলো কোথায় হবে? একজন টার্মিনাল হবে। মেনলি আমরা ধরে নিলাম প্রিসিন্যাপটিক নিউরনের ভিতরে বা প্রিসিন্যাপটিক নবের ভিতরে নিউরোট্রান্সমিটারগুলো তৈরি হবে। নিউরোট্রান্সমিটারগুলো কার মধ্যে তৈরি হবে? একটা ভেসেলের মধ্যে তৈরি হবে, যেটাকে বলে সিন্যাপটিক ভেসেলস। এই সিন্যাপটিক ভেসেলসের মধ্যে তৈরি হবে। এখন ওই যে অ্যাকশন পটেনশিয়াল যখন তৈরি হয়েছে, রেস্টিং মেমোরি পটেনশিয়াল -90 ভোল্ট, ওই রেস্টিং পটেনশিয়াল যখন -90 ভোল্টে যাবে, তখন কি হবে? এখানে একটা অ্যাকশন পটেনশিয়াল হবে। অ্যাকশন পটেনশিয়ালটা আসবে, যার ফলে কি হবে? যার ফলে ওই যে রিপোলারেশনটা হয়েছিল, রিপোলারেশন হলে কি হবে? একজন টার্মিনালে রিপোলারেশন হবে, যার ফলে লার্জ অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম আবার রিলিজ হবে। যার ফলে লার্জ অ্যামাউন্ট অফ নিউরোট্রান্সমিটার রিলিজ হবে। নিউরোট্রান্সমিটার রিলিজ হলো, যার ফলে নিউরোট্রান্সমিটার যখন রিলিজ হলো, তখন হচ্ছে অনেক বেশি অ্যামাউন্টে ক্যালসিয়াম 2+ এর ইনফ্লাক্স হবে। সাইটোপ্লাজমের মধ্যে ক্যালসিয়াম 2+ এর ইনফ্লাক্স হবে। যখন ক্যালসিয়াম 2+টা ঢুকবে, তখন এই ক্যালসিয়াম 2+টা সিন্যাপটিক ক্লেভগুলোকে প্রিসিন্যাপটিক মেমব্রেনের সাথে ফিউজ করে দেবে এবং একটা সময় প্রিসিন্যাপটিক নিউরন থেকে এটাকে বাইরে বের করে দেবে। বাইরে বের করে দেওয়া বলতে এটা হচ্ছে প্রিসিন্যাপটিক নিউরন থেকে সিন্যাপটিক ক্লেফটের মধ্যে মুক্ত করে দেবে। মুক্ত করে দিলে কি হবে? ওই সিন্যাপটিক ভেসিকলগুলো ভিতরে থেকে গেল এবং হচ্ছে নিউরোট্রান্সমিটার যেগুলো সিন্যাপটিক ভেসিকলের মধ্যে ছিল, ওগুলো বাইরে বের হয়ে আসলো এবং সিন্যাপটিক ক্লেফটের মধ্যে আসলো। তাহলে তারপরে ধাপটা হচ্ছে রাপচার অফ দ্য আউটার মেমব্রেন এবং কন্টেন্ট অফ দ্য ভেসিকল ডিসচার্জ টু দ্য এক্সটেরিয়র টার্মিনাল, টার্মড অ্যাজ এক্সোসাইটোসিস। এই প্রসেসটা হচ্ছে এক্সোসাইটোসিস প্রসেস। আচ্ছা, এরপরে কি হবে? এরপরে হচ্ছে নিউরোট্রান্সমিটারটা ডিফিউজ হবে। ডিফিউজ হয়ে আস্তে আস্তে সিন্যাপটিক ক্লেফটের মধ্যে ছড়া যাবে এবং সিন্যাপটিক ক্লেফট বা জাংশনাল ক্লেফট যেটাই বলা হয়, সেখানে ছড়া যাবে এবং সেই ছড়ায় যাওয়ার পর ওখানে কিছু রিসেপ্টর থাকে। রিসেপ্টরগুলো আবার পোস্টসিন্যাপটিক নিউরনের সাথে লেগে থাকে, মানে সিন্যাপটিক ক্লেফটের মধ্যে থাকে কিন্তু পোস্টসিন্যাপটিক নিউরনের সাথে বাইন্ড করে থাকে। তো এই রিসেপ্টরগুলো খোলা থাকে। এই রিসেপ্টরগুলোর মধ্যে যে নিউরোট্রান্সমিটারগুলো মুক্ত হবে। যদি এক্সাইটেশনের দরকার হয়, তাহলে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার হবে অ্যাসপার্টেট গ্লুটামেট। যদি ইনহিবিটরি হয়, তাহলে গাবা গ্লাইসিন। মিক্সড হলে মিক্সড। যখন যেটা দরকার তখন সেই নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হয় এবং এটা পোস্টসিন্যাপটিক নিউরনে যে আবার বাইন্ড করবে। Postsynaptic neuron transmitter diffuse across the synaptic or junctional cleft and combines with the receptor on the post-junctional membrane. Then one of the following may occur. যে কোনো একটা জিনিস হতে পারে। কি হতে পারে? আমরা বললাম যে সেটা এক্সাইটেটরি হতে পারে, সেটা ইনহিবিটরি হতে পারে। যদি এক্সাইটেটরি হয়, তাহলে সেখানে ডিপোলারাইজেশন হবে, মানে ইপিএসপি আমরা বলি। ইপিএসপি মানে এক্সাইটেটরি পোস্ট সিন্যাপটিক পটেনশিয়াল হবে। আর যদি ইনহিবিটরি হয়, তাহলে সেখানে হাইপারপোলারাইজেশন হবে। হাইপারপোলারাইজেশন মানে আইপিএসপি আমরা বলি, মানে হচ্ছে ইনহিবিটরি পোস্ট সিন্যাপটিক পটেনশিয়াল। তো এক্সাইটেটরি কিসের কারণে হয়?
এক্সাইটোরি হচ্ছে যখন পারমিয়াবিলিটিটা বেড়ে যাবে, ক্যাটায়নের পারমিয়াবিলিটি বেড়ে যাবে। ক্যাটায়ন বলতে সোডিয়াম এবং ক্যালসিয়াম। যদি পটাশিয়ামের পারমিয়াবিলিটি বেড়ে যায় তখন আবার কিন্তু এটাও হবে সেটা আবার হাইপারপোলাইজেশন হবে। আর যদি ক্যাটায়ন বলতে সোডিয়াম এবং ক্যালসিয়ামের পারমিয়াবিলিটি বাড়ে তখন সেখানে ডিপোলাইজেশন হবে। মানে ডিপোলেশন মানে ইপিএসপি হবে, মানে এক্সাইটোরি পোস্ট সিন্যাপটিক পটেনশিয়াল হবে, তখন এক্সাইট করবে। আবার যদি অ্যানায়নের বেড়ে যায়, পারমিয়াবিলিটি বেড়ে যায়, অ্যানায়নের পারমিয়াবিলিটি বেড়ে গেলে, নেগেটিভ অ্যানায়নের পারমিয়াবিলিটি বেড়ে গেলে বা নেগেটিভ আয়নের পারমিয়াবিলিটি বেড়ে গেলে সেখানে হবে হচ্ছে হাইপারপোলাইজেশন বা স্ট্যাবিলাইজেশন হবে, যেটাকে আমরা বলি আইপিএসপি মানে ইনহিবিটরি পোস্ট সিন্যাপটিক পটেনশিয়াল। আর একটা বললাম যেটা পজিটিভ আয়ন সোডিয়াম এবং ক্যালসিয়াম বাদে পটাশিয়ামের যদি পারমিয়াবিলিটি বেড়ে যায় তাহলে পটাশিয়াম হচ্ছে সেলের ভিতর থেকে বাইরে বের হয়ে আসবে, র্যাপিড আউটফ্লো হবে, র্যাপিড আউটফ্লোয়ে পটাশিয়াম বাইরে হয়ে আসবে, এটাকে আমরা বলি হাইপারপোলাইজেশন। হাইপারপোলাইজেশন হলে আইপিএসপি হবে, মানে ইনহিবিটরি পোস্ট সিন্যাপটিক পটেনশিয়াল। আচ্ছা, এটা হলো। তারপরে ইনিশিয়েশন পোস্ট সিন্যাপটিক পটেনশিয়াল যেটা বলছি যে কোনো একটা হবে। আমরা ধরে নিলাম যে ইনিশিয়েশন অফ পোস্ট সিন্যাপটিক পটেনশিয়াল, এক্সাইটেশন বা ইনহিবিশন যাই হোক হলো, পোস্ট সিন্যাপটিক নিউরনে একটা সিগন্যাল চলে গেলো। এখন নিউরোট্রান্সমিটারে যে ওর কাজটা করছে এটা কি করতে থাকবে? না, করতে থাকবে না, একটা সময় এটাকে টার্মিনেট করতে হবে, বন্ধ হতে হবে। কীভাবে টার্মিনেট করবে? এই যে নিউরোট্রান্সমিটারগুলো রিলিজ হওয়ার পর এই নিউরোট্রান্সমিটারগুলো ফেট হবে, ফেট মানে পরিণতি, কিছু পরিণতি হবে, ডিস্ট্রাকশন হবে বা ডিসিপেশন হবে নিউরোট্রান্সমিটার। কীভাবে হবে? কিছু পোর্শন হচ্ছে ডিস্ট্রয় হয়ে যাবে এনজাইমের মাধ্যমে, কিছু পোর্শন হচ্ছে ডিফিউজ আউট হয়ে যাবে, কিছু পোর্শন হচ্ছে রিআপটেক হবে, নার্ভ এন্ডিংয়ের মাধ্যমে রিআপটেক হবে। যেমন হচ্ছে নরএড্রেনালিন 70% রিআপটেক হয়ে যায়, বেশিরভাগ নিউরোট্রান্সমিটারগুলো রিআপটেক হয়ে যায়। তো রিআপটেক আবার দুই ধরনের, রিআপটেক 1, রিআপটেক 2। তো রিআপটেক 1-এ কী হয়? রিআপটেক 1-এ হচ্ছে পোস্ট সিন্যাপটিক যেই নার্ভ টার্মিনাল, সেই পোস্ট সিন্যাপটিক নার্ভ টার্মিনালগুলো নিউরোট্রান্সমিটারগুলোকে মানে শোষণ করে নেয়, রিআপটেক করে নেয়, মানে ভিতরে ঢুকায় নেয়, এবং রিমুভ দ্য নিউরোট্রান্সমিটার ফ্রম দ্য সিনাপস থেকে, সিনাপসের ভিতরে সিনাপসের মধ্যে যে সিন্যাপটিক ক্লেপ্টের মধ্যে যে নিউরোট্রান্সমিটারগুলো আছে সেগুলো থেকে হচ্ছে রিমুভ করে দিচ্ছে। এবং আরেকটা হচ্ছে রিআপটেক 2 বা আপটেক 2 যেটা, সেটা হচ্ছে এটা পোস্ট সিন্যাপটিক টার্মিনালটা করে এবং পেরিফেরাল সেল করে। তাহলে প্রিসিন্যাপটিক যে নিউরনগুলো, পোস্ট প্রিসিন্যাপটিক নার্ভ টার্মিনাল যেটা, সেটা হচ্ছে রিআপটেক 1 করে বা আপটেক 1 করে এবং সিন্যাপটিক ক্লেপ থেকে দূর করে দিচ্ছে। একইভাবে সিন্যাপটিক ক্লেপ থেকে দূর করে দিচ্ছে এবং পোস্ট সিন্যাপটিক নার্ভ টার্মিনাল এবং পেরিফেরাল সেল যেগুলো আছে সেগুলো আপটেক 2 করে। আচ্ছা, এখন অ্যাক্সোনাল কন্ডাকশন, জাংশনাল ট্রান্সমিশন, মানে হচ্ছে ট্রান্সমিশন এবং কন্ডাকশনের মধ্যে আমরা পার্থক্য দেখব। ট্রান্সমিশন জিনিসটা হচ্ছে প্যাসেজ অফ অ্যান ইম্পালস, একটা ইম্পালস প্যাসেজ হবে, ইম্পালসটা পাস করে যাবে অ্যাক্রস দ্য সিন্যাপটিক ক্লেপ্ট। অবশ্যই ভিতরে একটা সিন্যাপটিক ক্লেপ্ট থাকবে, সিন্যাপটিক ক্লেপ্টকে পার করে যাবে, অথবা নিউরোইফেক্টর জাংশন থাকবে ডিউ টু রিলিজ অফ নিউরোট্রান্সমিটার এখানে রিলিজ হতে হবে। আর কন্ডাকশনটা কি? কন্ডাকশনটা জাস্ট প্যাসেজ অফ ইম্পালস অ্যালং অ্যান অ্যাক্সন অর মাসল ফাইবার, একটা মাসল ফাইবার অথবা একটা নার্ভের অ্যাক্সন বরাবর যে ইম্পালসটা পাস করে গেল, তারের মধ্যে যেরকম ইলেকট্রিক্যাল সিগন্যাল অনেকটা ওইরকম পাস করে চলে গেল জাস্ট। তো ট্রান্সমিশনে কী হয়? ট্রান্সমিশন হচ্ছে নিউরোট্রান্সমিটার অবশ্যই এখানে দরকার, আর কন্ডাকশনে নিউরোট্রান্সমিটার এখানে দরকার নাই। ট্রান্সমিশনে কী হয়? ট্রান্সমিশন হচ্ছে সিন্যাপটিক ডিলে হয়, অবশ্যই সিন্যাপটিক ক্লেপ পার হয়ে যায়, এজন্য সিন্যাপটিক ডিলে হবে। আর কন্ডাকশনে সিন্যাপটিক ডিলে হয় না। ট্রান্সমিশনটা হচ্ছে ওয়ান ওয়ে ডিরেকশন, আর কন্ডাকশনটা যে কোনো ডিরেকশনে যেতে পারে। কন্ডাকশনটা যে কোনো ডিরেকশন যেতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা রেগুলেশন অফ নিউরোট্রান্সমিটার রিলিজ। নিউরোট্রান্সমিটার যে রিলিজটা হচ্ছে এক একজনের জন্য আমরা এক এক রকম দরকার, বা আমরা ড্রাগের মাধ্যমে রিলিজটাকে কন্ট্রোল করব। তো বডিতে কিছু নিউরোট্রান্সমিটার রেগুলেশন বডি নিজেই করে, বডির এক এক সময় এক এক প্রয়োজনে এক এক এক্সাইটেশনের জন্য এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার বেশি সিক্রেট করতে হবে, ইনহিবিটরিটা কম সিক্রেট করতে হবে। এরকম বডি কখনো কখনো আমাদের নার্ভাস সিস্টেমটা বুঝতে পারে যে কোন নিউরোট্রান্সমিটার সিক্রেট করতে হবে, কোনটাকে ইনহিবিট করতে হবে। তো এটা বডি কীভাবে রেগুলেট করে সেই প্রসেসটা আমাদের জানতে হবে। প্রিসিন্যাপটিক নিউরোট্রান্সমিটার রিলিজ ইজ রেগুলেটেড বাই অটো এবং হেটেরোরিসেপ্টর। একটা হচ্ছে অটো রিসেপ্টর, একটা হচ্ছে হেটেরোরিসেপ্টর। অটো রিসেপ্টর হেটেরোরিসেপ্টর পার্থক্য কী, বা অটো রিসেপ্টর কী জিনিস, হেটেরোরিসেপ্টর কী জিনিস? খুবই সহজ জিনিস। অটো রিসেপ্টর মানে যেই নার্ভ থেকে তৈরি হলো সেখানে যদি কাজ করে সেটা হচ্ছে অটো রিসেপ্টর। একটা নার্ভ থেকে তৈরি হলো, একটা নার্ভকে আমরা ধরে নিলাম এক্স নার্ভ,
সেই এক্স নার্ভ থেকে এ বি তৈরি হলো দুটা নিউরোট্রান্সমিটার, একটা হচ্ছে স্টিমুলেট করে, একটা হচ্ছে ইনহিবিট করে। এ বি দুটাই যদি এক্সের উপরে আবার কাজ করে, এক্সটা তৈরি হয়ে এক্সের উপরে কাজ করে, সেটাকে আমরা বলবো অটোরিসেপ্টর। অটোরিসেপ্টর। আর যদি একটা নার্ভ এক্স, একটা নার্ভ ওয়াই, এক্স নার্ভ থেকে একটা জিনিস তৈরি হলো এ, আর ওয়াই নার্ভ থেকে একটা জিনিস তৈরি হলো বি। এ যদি ওয়াইয়ের উপর কাজ করে এবং বি যদি এক্সের উপর কাজ করে, তাহলে দুইটাই হবে হেটারোরিসেপ্টর। আচ্ছা, এখানে এখন বইয়ের ভাষায় কী লেখা আছে সেটা আমরা দেখব। অটোরিসেপ্টর কি? প্রিসিন্যাপটিক রিসেপ্টর অবশ্যই হবে দ্যাট রেসপন্ডস টু দ্য প্রাইমারি ট্রান্সমিটার রিলিজড বাই দ্য সেম নার্ভ এন্ডিং ইজ কল্ড অটোরিসেপ্টর। তাহলে অটোরিসেপ্টরটা হচ্ছে এমন একটা নিউরোট্রান্সমিটার বা অটোরিসেপ্টর হচ্ছে এমন একটা রিসেপ্টর, যে রিসেপ্টরটা প্রাইমারি ট্রান্সমিশনের উপরেই কাজ করবে, মানে যেই নার্ভ থেকে সিক্রেট হলো সেখানেই কাজ করবে, সেটা হচ্ছে অটোরিসেপ্টর। যেমন উদাহরণ আমরা দেখতে পারি মাস্কারিনিক রিসেপ্টর M1 M2। মাস্কারিনিক রিসেপ্টরকে অনেক সময় কোলিনার্জিক রিসেপ্টর বলা হয়। তো M1 M2 রিসেপ্টরটা কোলিনার্জিক নার্ভ এন্ডিং থেকে M1 M2 নার্ভ এন্ডিং থেকে অ্যাসিটাইলকোলিন সিক্রেট হলো। সেই অ্যাসিটাইলকোলিনটা যদি ওই M1 অথবা M2-র উপরেই কাজ করে, সেটা হচ্ছে অটোরিসেপ্টর। তো আমরা দেখি উদাহরণে কোলিনার্জিক রিসেপ্টর M1 M2 অ্যাট কোলিনার্জিক নার্ভ এন্ডিং থেকে M1 M2 রিসেপ্টর দুটা সিক্রেট হলো। সিক্রেট হওয়ার পর রিসেপ্টর আছে M1 M2 দুটা রিসেপ্টর আছে, কোলিনার্জিক নার্ভ এন্ডিং থেকে দুটা রিসেপ্টর আছে, এবং এই কোলিনার্জিক নার্ভ এন্ডিং থেকে একটা নিউরোট্রান্সমিটার রিলিজ হলো যেটার নাম হচ্ছে অ্যাসিটাইলকোলিন। অ্যাসিটাইলকোলিনটা কি করলো? অ্যাক্টিভেট দ্য রিসেপ্টর M1 M2 যে কোনো একটাকে অ্যাক্টিভেট করে দিল, এবং কি করে দিচ্ছে? অ্যাক্টিভেট করে দিয়ে অ্যাসিটাইলকোলিন সিক্রেটকে বাধা দিচ্ছে। যেখান থেকে অ্যাসিটাইলকোলিন সিক্রেট হলো, অ্যাসিটাইলকোলিনটা ওই অ্যাসিটাইলকোলিনকে বাধা দিচ্ছে। মানে অকৃতজ্ঞ কতটা। এম রিসেপ্টর থেকে সিক্রেট হলো, এম রিসেপ্টর কোলিনার্জিক নার্ভ এন্ডিং, এই নার্ভ থেকে সিক্রেট হলো অ্যাসিটাইলকোলিন, এবং সিক্রেট হয়ে ওই নার্ভকে বলছে তোমার অ্যাসিটাইলকোলিন আর দরকার না, আমি সিক্রেট হয়েছি, আমি একাই থাকবো, আর দরকার নাই অ্যাসিটাইলকোলিন। ইনহিবিট করে দিচ্ছে ফার্দার রিলিজ অফ অ্যাসিটাইলকোলিন। তো এই যে ইনহিবিট করে দিচ্ছে, যেখান থেকে সিক্রেট হচ্ছে এবং ওখানে ইনহিবিট করছে, এখান থেকে যদি এক্সাইটও করতো বা স্টিমুলেটও করতো, M1 বা M2 যে রিসেপ্টর যে নার্ভে আছে, সেই নার্ভ থেকে যদি একটা আমরা ধরে নিলাম যে গাবা গ্লাইসিন, এটা তো ইনহিবিটরি, তাই না? এই গাবা গ্লাইসিন যে কোনো একটা সিক্রেট হওয়ার পর ওই M1 M2 রিসেপ্টরকে বাধা দিচ্ছে, বা ওই যেখান থেকে সিক্রেট হলো ওই জায়গাকেই ওকে সিক্রেট করতে স্টিমুলেট করছে বা বাধা দিচ্ছে, যেটাই হোক। তো ওই ক্ষেত্রেও সেটা হবে অটোরিসেপ্টর। এরকম আর একটা উদাহরণ হচ্ছে অ্যাড্রেনার্জিক অটোরিসেপ্টর আছে, যেমন অ্যাড্রেনার্জিক অটোরিসেপ্টর A2 রিসেপ্টর, যেটা অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিংয়ে থাকে। তো অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিং থেকে একটা নিউরোট্রান্সমিটার রিলিজ হয় যেটা হচ্ছে অ্যাড্রেনালিন বা নর অ্যাড্রেনালিন। এটা কি করে? এটা হচ্ছে রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে দিচ্ছে, অ্যাক্টিভেট করে দিয়ে আবার কি করছে? অ্যাক্টিভেট করে দিয়ে ফার্দার এই অ্যাড্রেনালিন বা নর অ্যাড্রেনালিন সিক্রেশনটাকে বাধা দিচ্ছে, একই জিনিস। তো এটাও অটোরিসেপ্টর। তাহলে M1 M2 রিসেপ্টর যে নার্ভে আছে, কোলিনার্জিক নার্ভ, সেই নার্ভ থেকে অ্যাসিটাইলকোলিন সিক্রেট হচ্ছে, এবং সিক্রেট হওয়ার পর এই অ্যাসিটাইলকোলিনটা M1 অথবা M2 যে কোনো একটার সাথে বাইন্ড করে আবার অ্যাসিটাইলকোলিন সিক্রেশনকে বাধা দিচ্ছে। এই জন্য এটা হচ্ছে অটোরিসেপ্টর। আবার একইভাবে অ্যাড্রেনার্জিক অটোরিসেপ্টর A2 রিসেপ্টর অ্যাড্রেনার্জিক নার্ভ এন্ডিংয়ে আছে, এবং এই নার্ভ এন্ডিং থেকে একটা নিউরোট্রান্সমিটার রিলিজ হলো, সেটার নাম হচ্ছে অ্যাড্রেনালিন অথবা নর অ্যাড্রেনালিন। নর অ্যাড্রেনালিনটা A2 রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন সিক্রেশনকে বাধা দিচ্ছে। এই জন্য এটা যেখানে সিক্রেট হচ্ছে ওখানে কাজ করছে, এই জন্য এটা অটোরিসেপ্টর। হেটারোরিসেপ্টরটা কি? হেটারোরিসেপ্টর হচ্ছে অটোনমিক নার্ভ এন্ডিং থেকে সাধারণত হেটারোরিসেপ্টরগুলো থাকে। কন্টেন্স রিসেপ্টর দ্যাট রেসপন্স টু নিউরোট্রান্সমিটার আদার দ্যান দ্যাট রিলিজ বাই দ্য নিউরন। যে নিউরন থেকে রিলিজ হবে সেই নিউরনের উপর কাজ করবে না, অন্য নিউরনের উপর কাজ করবে, সেটা হচ্ছে হেটারোরিসেপ্টর। ওয়ান টাইপ অফ নার্ভ দ্যাট কন্টেইন অ্যানাদার টাইপ অফ রিসেপ্টর। একটা নার্ভ আর একটা রিসেপ্টর মানে একটা নার্ভের মধ্যে আরেকটা রিসেপ্টর থাকবে, যে নার্ভটা পাশের অন্য নিউরনের উপর কাজ করবে, সেটা হচ্ছে হেটারোরিসেপ্টর। হেটারোরিসেপ্টর রেগুলেট দ্য সিনথেসিস অর রিলিজ অফ নিউরোট্রান্সমিটার আদার দ্যান ইটস ওন লিগ্যান্ড। নিজের লিগ্যান্ড বাদে আশপাশের অন্যান্য নিউরোট্রান্সমিটার রিলিজ মানে নিয়ন্ত্রণ করবে আর কি। যেমন উদাহরণ আমরা দেখতে পাই যে মাস্কারিনিক রিসেপ্টর একটা আছে, বা আমরা কোলিনার্জিক রিসেপ্টর বলতে পারি। M2 রিসেপ্টর সেটা হচ্ছে একটা হেটারোরিসেপ্টর হিসেবে কাজ করতে পারে। M2 তাহলে অটোরিসেপ্টর হিসেবে কাজ করে, হেটারোরিসেপ্টর হিসেবে কাজ করতে পারে। M2 রিসেপ্টর কি করে? M2 রিসেপ্টর
এটা হচ্ছে অ্যাড্রেনার্জিক নিউরনের একটা হেটেরোরিসেপ্টর, যেটা অ্যাসিটাইলকোলিন রিলিজ করে। রিসেপ্টর তো রিলিজ করবে না, একটা নার্ভ এন্ডিং থেকে দেখা যাচ্ছে অ্যাসিটাইলকোলিন সিক্রেট হলো। একটা অ্যাসিটাইলকোলিন ধরে নিলাম যে একটা কোলিনার্জিক, পাশের একটা কোলিনার্জিক রিসেপ্টর থেকে সিক্রেট হলো, বা একটা কোলিনার্জিক রিসেপ্টর বা মাঝখানে একটা নার্ভ ফাইবার থেকে একটা নিউরোট্রান্সমিটার রিলিজ হলো অ্যাসিটাইলকোলিন। সেই অ্যাসিটাইলকোলিনটা যেখান থেকে সিট হলো ওই জায়গার উপরে কাজ করবে না, বরং ওর পাশে অন্য M2 রিসেপ্টর উপর কাজ করবে। ওখানে M1 M2 রিসেপ্টর আছে, কিন্তু ওখানে কাজ না করে পাশের M1 বা M2 রিসেপ্টর উপর বা M2 রিসেপ্টর উপর কাজ করলো, সেটা হচ্ছে হেটেরোরিসেপ্টর। এবং সেটা কি করবে, ইনহিবিটিং অ্যাড্রেনার্জিক ডিসচার্জ, মানে অ্যাসিটাইলকোলিন সিক্রেশনকে কমায় দিল। একই কাজ করছে। প্রথমে ওই যে একটা কোলিনার্জিক নার্ভ এন্ডিং থেকে M1 বা M2 রিসেপ্টর আছে, ওখান থেকে অ্যাসিটাইলকোলিন সিক্রেট হলো, অ্যাসিটাইলকোলিনটা M1 আর M2 সাথে বাইন্ড করলো, বাইন্ড করে ওই নার্ভ এন্ডিংকেই বলছে যে অ্যাসিটাইলকোলিন সিক্রেট আর করার দরকার নাই। একই জিনিস, অ্যাসিটাইলকোলিন সিক্রেশন হতে দিবে না, M2 রিসেপ্টরের সাথে বাইন্ড, M2 রিসেপ্টর একটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, ওখান থেকে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, M2 অ্যাড্রেনার্জিক রিসেপ্টর, ওখানে ওর সাথে অ্যাসিটাইলকোলিন যুক্ত হলো এবং অ্যাসিটাইলকোলিন সিক্রেশনকে বাধা দিচ্ছে। একই জিনিস, কিন্তু সিক্রেশন হচ্ছে কোথা থেকে এটা দেখতে হবে। অ্যাসিটাইলকোলিন ওখানে যেই নার্ভ এন্ডিং থেকে সিক্রেট হচ্ছে ওখানেই বাধা দিচ্ছে, আর এখানে অ্যাসিটাইলকোলিন যেখান থেকে সিক্রেট হবে তার পাশের কোষকে বাধা দিচ্ছে। এটাই পার্থক্য। তো দিজ আর হেটারোট্রপিক রিঅ্যাকশন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।